বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন শরীফুল হাসান, কলামিস্ট ও বিশ্লেষক, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন কবিতা বোস, কান্ট্রি ডিরেক্টর, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে ঢাকার সরকারি 7 কলেজের জন্য নতুন যে বিশ্ববিদ্যালয়টি হতে যাচ্ছে সেটির নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। রবিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে 7 কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে ইউজিসি চেয়ারম্যান SM-A ফায়েজ সহ অন্যদের এক সভায় এই সিদ্ধান্ত হয় বলে শিক্ষার্থীদের সূত্রে তথ্যটি জানিয়েছে বাংলাদেশের একটি গণমাধ্যম। সভায় উপস্থিত ইডেন মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের এক ছাত্রী প্রথম আলোকে বলেছেন যে সভায় সবকিছু বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামটি ঠিক করা হয়েছে। এরপর যে তথ্যটি তা হচ্ছে বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের দেয়া 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় দিয়েছে হাইকোর্ট। রায়ে সন্তোষ প্রকাশ করেছে আবরারের পরিবার ও রাষ্ট্রপক্ষ। রায়ের পরে আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ বলেন, যে শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের র্যাগিং আছে সেটা অবশ্যই আমরা পরিবর্তন চাই, যাতে ছাত্ররা ভালোভাবে বসবাস করতে পারে, ভবিষ্যতে যাতে আর এ ধরনের ঘটনা না ঘটে সেটা সবার কাছে আবেদন জানাই। রায় দ্রুত বাস্তবায়ন করে দৃষ্টান্ত স্থাপনের জন্য অনুরোধ করেছেন নিহত আবরারের ভাই আবরার ফায়াজ। অপরদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামির আইনজীবী আজিজুর রহমান দুলু জানিয়েছেন রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। আরও দু একটি তথ্য একটু ছোট করে, এবছর মহান স্বাধীনতা দিবসেও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, দেশে এখন আনন্দের মেজাজে নেই, সরকার দেশের অন্তর্বর্তী দায়িত্ব পালন করছে, এটা যুদ্ধ তৎপরতার মধ্যে দিয়ে দেশ পরিচালিত করছে, একটা যুদ্ধ তৎপরতার মধ্য দিয়ে দেশ পরিচালনা করছে। গত 16ই ডিসেম্বরও বিজয় দিবসে কুচকাওয়াজ হয়নি। এবং সবশেষ আরেকটি তথ্য তা হচ্ছে দেশে ধারাবাহিকভাবে ঘটে যাওয়া যৌন সহিংসতা, নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশের মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে। এই সংকট শুধু ভুক্তভোগীর জীবন নয়, সমাজের মূল ভিত্তিকেও দুর্বল করে দিচ্ছে। নারী ও শিশু নির্যাতন বলতে নিপীড়ন, যৌন নির্যাতন, ধর্ষণ সহ সব ধরনের নির্যাতনই রয়েছে। তাই আইনি দিক ও অপরাধের ভয়াবহতার বিষয়টি বিবেচনায় নিয়ে ধর্ষণকে ধর্ষণই বলতে হবে। ধর্ষণকে শুধু নারী নির্যাতন ও নারী নিপীড়ন বললে এর ভয়াবহতা হালকা হয়ে যায়। শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনায় শিশু অধিকার বিষয়ক NGOদের প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ শিরোনামে এক সংবাদ সম্মেলনে বক্তারা এই কথা বলেন। এই ছিল কিছু তথ্য। এবং আমাদের সাথে আজকে যে দুজন অতিথি যুক্ত আছেন, কবিতা বোস এবং শরীফুল হাসান। আমি একটু কবিতা বোস আপনার কাছে আসি শুরুতে। যে তথ্যটি সবার শেষে দিচ্ছিলাম সেইখান থেকেই আসি। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির যে কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী, তিনি গণমাধ্যমে ধর্ষণ শব্দটি ব্যবহার না করার অনুরোধ জানান। তিনি বলেন যে আমি দুটো শব্দ খুব অপছন্দ করি, এর মধ্যে একটি হলো ধর্ষণ। আপনাদের কাছে অনুরোধ, এটা ব্যবহার করবেন না, আপনারা নারী নির্যাতন বা নিপীড়ন বলবেন। এবং আমাদের আইনেও নারী ও শিশু নির্যাতন বলা হয়েছে, যে শব্দগুলো শুনতে খারাপ লাগে সেগুলো আমরা না বলি, এটি তার বক্তব্য। আমরা যদি দেখি যে আইনে ধর্ষণের আলাদা সংজ্ঞাও রয়েছে, এই বিষয়টিতে আপনি কি বলবেন কবিতা বোস? ধন্যবাদ TVN24 আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি একজন সমাজকর্মী, বাংলাদেশের একজন নাগরিক এবং বাংলাদেশের একজন কন্যা এবং নারী। তো সেই জায়গা থেকে আমি কথাগুলো বলছি এবং এর পাশাপাশি আমি একটি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সংস্থার কান্ট্রি ডাইরেক্টর হিসেবে কাজ করছি। সেই প্রতিষ্ঠানের কিছু নিজস্ব অবস্থানও রয়েছে। সেই সকল বিষয়কে সংশ্লিষ্ট করেই আমি যদি বলি যে আমরা সকলেই, আমার প্রতিষ্ঠানই বলি, আমি ব্যক্তি কবিতাই বলি, আমরা সকলেই আইনের সাথে সঙ্গতি রেখেই চলি এবং আইনকে আমরা যতটুকু আমাদের কাজের সাথে জড়িত, আমাদের ব্যক্তি জীবনের সাথে জড়িত, অঙ্গাঙ্গিভাবে সেই যেগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। তো সেই আইন অনুসারে যদি বলি, দেখা যায় বাংলাদেশের প্যানেল কোড 375-এর ধারায় সরাসরি ধর্ষণ এর ব্যাখ্যা দেয়া হয়েছে এবং সেখানে ইংরেজিতে রেপ আছে, বাংলায় ধর্ষণ আছে। আমরা সেই ব্যাখ্যা এবং সেই রেফারেন্স দিয়েই কিন্তু সবসময় সংস্থাগুলি বা বেসরকারি, সরকারি সকল সংস্থাগুলি আমরা কাজ করছি। সেখানে
আমি যদি বলি যে ধর্ষণকে কেন ধর্ষণ বলতে হবে এবং কেন নারী নির্যাতন বললে ধর্ষণ অনেক গৌণ হয়ে যায় সেটুকু একটু আসতে বলবো। নারী নির্যাতন একটি বড় ছাতা, বা আমরা যদি বলি একটা বিগ আমব্রেলা। তো সেখানে এর আওতায় অনেক বিষয়গুলি আমাদেরকে মানে বিশ্লেষণ করতে হয়। একটা হচ্ছে যেমন ধরেন নারীর প্রতি যত ধরনের নির্যাতন হয়, সেটা যৌন নির্যাতন, শারীরিক নির্যাতন, হ্যাঁ, তার মানসিক নির্যাতন, তারপরে হচ্ছে সেটা মানে আহ, মানে আমি বলবো যে ঘরে বাইরে সব জায়গায় হতে পারে। এর পাশাপাশি নারীর প্রতি যে সহিংসতা, যেটাকে আমরা বলি যে আহ রেপ, হ্যাঁ, তো এটাও কিন্তু জড়িত। তো শুধু নারী নির্যাতন বললে এর অনেকগুলি যে অঙ্গ রয়েছে সেটুকুই বোঝায়। কিন্তু যদি আমি শুধু ধর্ষণ বলি তাহলে পার্টিকুলার একটা বিশেষ ইনসিডেন্টকে বা ঘটনাকে বোঝায়। তো সেই ঘটনার যে গুরুত্ব আর অন্য বিষয়গুলির যে গুরুত্ব, যদি আমি বলি যে যৌন হয়রানি বা যৌন আক্রমণ, যেটাকে আমরা বলি সেক্সুয়াল অ্যাসল্ট ইংরেজিতে, তো সেইটার যে গুরুত্ব আর এক রেপের যে গুরুত্ব একজন মানুষের জীবনে, যে ধর্ষণের শিকার হয়েছে তার জীবনে এবং আইনের দ্বারা, এটা কিন্তু এক নয়, প্রত্যেকটার গুরুত্ব আলাদা। তো এই জন্য সকল বিষয়গুলি নিয়ে যখন আমরা কথা বলবো তখন একটা জেনেরিক অবস্থায় চলে যায়। কিন্তু এর যে নির্দিষ্ট গুরুত্ব রয়েছে, আইনের যে আলাদা রকমের শাস্তি রয়েছে, এর শাস্তির যে বিভিন্ন মেয়াদ রয়েছে এবং প্রসিডিউর রয়েছে, প্রক্রিয়া রয়েছে, সেইটার কিন্তু গুরুত্ব কমে যায়। এই জন্য আমাদের দাবি, আমাদের আহ সাংগঠনিক জায়গা থেকেও, নাগরিক অধিকার থেকেও বলবো যে ধর্ষণকে ধর্ষণ বললেই এর গুরুত্ব অনেক বেশি পাবে। এবং এর জন্য অপরাধী বলেন এবং এর জন্য সামাজিক যে প্রতিরোধ বলেন, সামাজিক যে পরিমণ্ডলে আমাদের এর যে ধারণা রয়েছে, এর যে অপব্যবহার রয়েছে এবং কি যে মানসিকতা ধর্ষণ তৈরি হচ্ছে, সেই মানসিকতা যদি দূর করতে চাই, সকল বিষয়গুলিতেই আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে জি। মানে আমাদের সুবিধা হবে এবং আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় ভাবেও কাজ করতে সুবিধা হবে, আইনের বাস্তবায়ন করতে সুবিধা হবে। সর্বশেষে ধর্ষণ করলে তার যে শাস্তি, তার যে আইনি প্রক্রিয়া, সেটা করতে অনেক বেশি সুনির্দিষ্ট হবে। জি, কবিতা বসু, আপনাকে ধন্যবাদ। আমি আসবো আবার আপনার কাছে। শরীফুল হাসান, আমি একটু আপনার কাছে আসি। আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের সংস্কার চলছে অথবা সংস্কার প্রস্তাব নিয়ে আসা হচ্ছে, এবং আমরা সম্প্রতি যেটা দেখলাম যে ধর্ষণের মামলার বিচার তদন্তের সময় কমানোর কথা বলছে সরকার, কমিয়ে আনার যে বিষয়টি। এখন এই যে ধর্ষণ সহ সব ধরনের যে নারী শিশু নির্যাতনের যে ঘটনাগুলো, এগুলো বিচার দ্রুত নিশ্চিত করার জন্য আপনি কি মনে করেন যে সরকার অথবা আইনিভাবে আরো শক্ত পদক্ষেপ কি নেওয়া যেতে পারে, কি নেওয়া প্রয়োজন, আপনি কি মনে করেন শরীফুল হাসান? না, ধন্যবাদ। কবিতা আপা বললেন আপনারা অনেকদিন ধরে কাজ করছেন। প্রথমত, আপনি আইন দিয়ে, সাজা দিয়ে, মৃত্যুদণ্ড দিয়ে রাতারাতি ধর্ষণ কমিয়ে ফেলতে পারবেন, এটা কিন্তু হয় না। আপনাকে প্রথমত দেখতে হবে আপনি সমাজ বা রাষ্ট্রটা কিরকম। আপনি দিনের পর দিন আপনার ওয়াজ, আপনার বক্তব্য, আপনার চর্চায় আপনি নারীর বিরুদ্ধে একটা ক্যাম্পেইন প্রচারণা চালাচ্ছেন, যার ফলশ্রুতিতে এমন হয়েছে রাস্তাঘাটে নারীকে প্রশ্ন করলে তুমি কেন এমন কাপড় পরেছো, এমন কাপড় পরেছো, কেউ আর অপরাধ মনে করছে না। দেখুন, এইটার পেছনে আপনি সব আমলেই, এবং বাংলাদেশে গত 54 বছরে একটা দিনও বা এমন কোনো সময় ছিল না যে সময় ধর্ষণ নারী নিপীড়ন হয়নি। সবসময় কম বেশি হয়েছে। কিন্তু দুঃখজনক যেটা হলো, সে আপনার নিপীড়নকারী এরকম বীর বানিয়ে ফেলা। আপনি একজন প্রকাশ্যে সে একজন নারীকে হ্যারাস করছে, তাকে আপনি থানা থেকে নিয়ে আসছেন, তাকে আপনি কোর্ট থেকে নিয়ে আসছেন। এই যে তাদেরকে হিরো বানানো, সমাজে যাদের হওয়ার কথা ছিল হচ্ছে আপনি শাস্তির আওতায় আনবেন অপরাধী, আপনি সেই অপরাধীকে, নারীকে নিপীড়ন করে যখন বীর বানাবেন, তখন কিন্তু এই বার্তাটাই যায় যে তার মানে এগুলো করা যায়। এগুলো হচ্ছে ভয়ঙ্কর। আপনি যে চর্চাগুলো যদি দেখেন, অনেক দিন ধরে যদি আপনি দেখেন, নারীর প্রতি যে সম্মানটা দেওয়া দরকার আলোচনা কথাবার্তায়, সেগুলো তো নেই। আপনি অনলাইন বলেন, অফলাইন বলেন, আপনি দেখবেন আলোচনা মানেই হচ্ছে আপনার নারীর বিরুদ্ধে। তো এই যে যখন এরকম পরিস্থিতিটা হয়েছে, তখন আপনি শুধু শাস্তি দিয়ে ধর্ষণ নিপীড়ন বন্ধ করে ফেলবেন তা তো নয়, হয়ই না। আবার সেই জায়গায় যখন আপনি একজন পুলিশের প্রধান কর্মকর্তা, তিনি যখন আবার বলেন যে তিনি ধর্ষণ শব্দটা অপছন্দ করেন, ধর্ষণ শব্দটা অপছন্দ করার কিছু নয়, ধর্ষণকে অপছন্দ করতে হবে। তাহলে তার উচিত ছিল যেই ধর্ষণের ঘটনাগুলো ঘটে সেই জন্য জিরো টলারেন্স করা, তার জন্য ব্যবস্থা ব্যবস্থা নেওয়া।
একজন পুলিশ প্রধান বা একজন পুলিশ তিনি যদি একটা মনে করেন যে তিনি কোনটাকে প্রায়োরিটি দিবেন, যে তিনি নারী নিপীড়ন, ধর্ষণ এই সমস্ত বিষয়ে তিনি তার সমস্ত পুলিশকে ইনস্ট্রাকশন দিবেন, তাহলে কিন্তু তিনি করতে পারতেন, বলতে পারতেন, তিনি সেটা করে প্রমাণ করতে পারেন। কিন্তু তিনি যখন হঠাৎ করে বলেন যে ধর্ষণ শব্দটা অপছন্দ, নারী নিপীড়ন বলেন, নারী নিপীড়ন ধর্ষণের মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। ধর্ষণটা হচ্ছে একদম চূড়ান্ত পর্যায়ে। নারী নিপীড়ন মানে আপনি রাস্তায় গিয়েছেন, কাউকে একটা বাজে কথা বলেছেন, সেটা নারী নিপীড়ন, তার দিকে ইঙ্গিত করছেন, সেটা নারী নিপীড়ন। এখন আপনি ধর্ষণের মতো একটা অপরাধকে যখন আপনি বলছেন নিপীড়নের পর্যায়ে নামে নিয়ে আসা, মানে বুঝে হোক না বুঝে হোক, আমি মনে করি যে তিনি এই কাজটা ঠিক করেননি, ভুল করেছেন, অন্যায় করেছেন। আমার ধারণা তিনি হয়তো অনুধাবন করবেন। তার প্রেক্ষিতে আজকে আপনি দেখবেন অনেকগুলো সংস্থা তারা কিন্তু বলেছে, আমি মনে করি তাদের স্ট্যান্ডটা পরিষ্কার। আপনি যে প্রশ্ন করেছিলেন, বাংলাদেশে যদি আইন কানুন নীতির বলেন, অসাধারণ। বাংলাদেশে আইন কানুন দিক থেকে আমরা বোধহয় পৃথিবীর সেরা, কিন্তু ওগুলো হুম। বাস্তবায়নের দিকে দেখেন, প্রবাবলি উই আর দ্য ওস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো আপনি আইন কানুন করে বই তো শেলফে সাজিয়ে রেখে লাভ নাই। এবং আমার হুম। সবচেয়ে দুঃখ লাগে হচ্ছে এই দেশের চেয়ারে একটা জাদু আছে, যেই বসেন চেয়ারে একই টোন, একই কথা, একই ডায়ালগ, মানে অদ্ভুত ভাবে আপনি বুঝতে পারবেন না তাদের কথা শুনলে যে তারা কোন সরকার চলছে। সব সময় চেয়ারে বসলেই যেন উন্নয়নের কথা বলতে হবে, ভালো কথা বলতে হবে, কম্পেয়ার করে দেখাতে হবে। এবং খুব দুঃখজনক যখন আপনি কম্পেয়ার করে দেখান আগের 5 বছরে এত হয়েছে, কিন্তু বিষয় না, স্ট্যান্ডার্ড তো আগের 5 বছর না। স্ট্যান্ডার্ড হচ্ছে আপনি বলবেন যে পৃথিবীর ওই রকম দেশের কাছে আমরা পৌঁছতে পারি। স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা জিরোতে যাই, আপনার ভালো হবে, আমরা খারাপের সাথে খারাপকে তুলনা করি। এটা হচ্ছে আমার ভীষণ দুঃখজনক। মানে আপনার ভালোকে আপনি দেখেন না, আপনি বলেন না যে বাল্যবিবাহে আপনার বাংলাদেশ হচ্ছে এশিয়ার মধ্যে সর্বপ্রথম। আপনি বলেন যে না, এই যে এশিয়ার মধ্যে আমরা সর্বপ্রথম আছি বাল্যবিবাহে, সেখান থেকে আমরা পিছিয়ে আসবো, আমাদের অবস্থা উন্নতি করব। নারী নিপীড়ন বলেন, 94% নারী গণপরিবহনের শিকার। এমন কোনো দিন নাই যেদিন আপনার শিশু থেকে আরম্ভ করে নারী ধর্ষণ না হচ্ছে। আপনি বাংলাদেশে, আমি জানি না আপনি আলোচনা করছিলেন স্বাধীনতা দিবস কুচকাওয়াজ নিয়ে, সেই প্রসঙ্গে হয়তো আমরা পরে যাব, কিন্তু সেখানে স্বরাষ্ট্র সচিব বলছেন একটা দেশের যুদ্ধ পরিস্থিতি। আমি ঠিক জানি যুদ্ধ পরিস্থিতিটা কার বিরুদ্ধে। এই যুদ্ধ পরিস্থিতিটা কি নারীর বিরুদ্ধে? এই যুদ্ধ পরিস্থিতিটা কি যারা একটা সুন্দর বাংলাদেশে তার বিরুদ্ধে? কার বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতিটা হচ্ছে? আমি জানি না যুদ্ধ পরিস্থিতির মধ্যে হলে গত 8 মাসে এত কনসার্ট হলো কি করে, এত আনন্দ উৎসব হলো কি করে, বিদেশি শিল্পী আসলে কি করে, 16ই ডিসেম্বর আর 26শে মার্চ আসলেই তাদের মনে হয় যে মানে এখন যুদ্ধ পরিস্থিতি। সমস্ত কিছু মিলে যদি বলেন, আমি সবসময় বলি আমার ব্যক্তিকেন্দ্রিক কোনো কিছু তোমার আস্থা নাই। আপনি একটা ফেরেস্তা বসায় দিলে আমি তার প্রতি, আমি মনে করি সে বাংলাদেশের চেয়ারে হি ক্যান বি দ্য হোস্ট। আমি আস্থা রাখতে চাই আমার বিচার বিভাগ, আমার পুলিশ, আমার প্রশাসন। আপনি বিচার বিভাগটাকে এমন করেন, যেই দলেরই লোক হোক না কেন তিনি যেন ন্যায় বিচার পান। পুলিশ যেন পেশাদারিত্বের সাথে কাজ করতে পারে। বাংলাদেশে খুব দুঃখজনক হলে সত্য, গত 54 বছর ধরে যখন যে ক্ষমতা ছিল, তারা প্রত্যেককে বিচার বিভাগকে তার স্বার্থে ইউজ করেছে, পুলিশকে তার স্বার্থে ব্যবহার করেছে, প্রশাসনকে তার স্বার্থে ব্যবহার করেছে। এবং সেটি হচ্ছে ভয়ঙ্কর দিক। আপনি যখন আপনার স্বার্থে ব্যবহার করেন ওই রাষ্ট্রে, তখন প্রাতিষ্ঠানিক কাঠামো হয় না। দেখেন, আওয়ামী লীগ সরকার গত 15 বছর আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোকে একদম দুর্বল করে দিয়েছিল, ভেঙে দিয়েছিল। গত 54 বছর ধরে তাই হচ্ছে। মানে আপনি রাতারাতি ক্ষমতায় এসে 6 মাস 1 বছরের মধ্যে সমস্ত কাঠামো ঠিক করে ফেলতে পারবেন তা তো নয়। কিন্তু আপনি যখন উন্নয়নের গল্প গল্প বলতে শুরু করেন, আপনি যখন দেখান সমস্ত কিছু ভালো চলছে, তার মানে কি আপনি কি কোনো নির্বাচন করছেন? আপনাকে এই প্রতিযোগিতায় কেন যেতে হয়? আপনি খারাপকে খারাপই বলেন, আপনি ঠিক করেন যে কাজগুলো আগে হয়েছে দলীয় লোক, আপনি সেখান থেকে বেরোন, বিচার বিভাগকে ব্যবহার করা বেরোন। আমরা কিন্তু চরমভাবে বিচার বিভাগকেও আগের মতোই ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। কোন মাসের পর মাস জামিন না। আপনি আপনি এই দেশে হচ্ছে কি, মানে বিচার বিভাগ জানে কখন কাকে হয়রানি করতে হবে। একই আদালত ক্ষমতায় যে থাকবে ঠিক তার অপোজিট দলকে নিপীড়ন করবে। আইনের শাসন যদি না থাকে, সুশাসন যদি না থাকে, আপনি ধর্ষণ বলেন, মব ভায়োলেন্স বলেন, আমি জানি না মব জাস্টিসও নাম, দিস ভায়োলেন্স, ক্রাইম, এই সমস্ত কিছু মিলে আমি দেখি যে বাংলাদেশ যেই পথে যাচ্ছে, আমি খুব আতঙ্ক নিয়ে গত অনুষ্ঠানে বলেছি, যেই দিকে যাচ্ছে, আমরা যদি এই সময় আমাদের নারী পুরুষ সম্মিলিত সবাই মিলে ঠিক ট্র্যাকে বাংলাদেশকে আনতে না পারে, এগুলা কেউ বিশ্বাস করতে চাইবে না। ইরান বলেন, আফগানিস্তান বলেন, এক সময় যে পরিস্থিতি এরকম হতো, 40 বছর আগের ছবি দেখলে পরের ছবি কেউ বিশ্বাস করতে চাইবে না যে এত দ্রুত ট্রান্সফরমেশন হতে পারে। কাজে আমি মনে করি যে আমাদের এই বিরুদ্ধে, নারী নিপীড়নের মধ্যে সম্মিলিতভাবে প্রতিরোধ করা উচিত। কারণ এই দেশের জনগোষ্ঠীর অর্ধেক নারী। নারী মানে হচ্ছে আলাদা করে কেউ না, আমার মা, আমার বোন। এদেশের এমন কোনো মানুষ নাই যার সাথে নারীর সম্পর্ক নাই। কাজে আমি একটা নিরাপদ দেশ দেখতে চাই। সেই জায়গাটা থেকে আমি খুব উদ্বেগজনক পরিস্থিতি দেখতে পাচ্ছি, এবং সরকারকে আমি দেখতে পাচ্ছি হালকা করে দেখা, কম্পেয়ার করা, যে কঠিন স্ট্যান্ড। এবং আমি আবার শেষ করি এই কথাটা বলে, এনজিওদের কাছে বিবৃতি দেওয়া,
প্রধান উপদেষ্টা বা সরকারের মন্ত্রী উপদেষ্টাদের কাছে বিবৃতি দেওয়া না, উদ্বেগ প্রকাশ করা না, তারা ব্যবস্থা নেবে, তারা প্রমাণ করবে যে তারা এই ধরনের নিপীড়নকারীদেরকে তারা সাজা দিয়েছে, তারা ব্যবস্থা নিয়েছে। কিন্তু জনপ্রিয় কথা, পলিটিক্যাল কথাবার্তা বলে কোনো লাভ নেই। জি, শরীফুল হাসান, আপনাকে ধন্যবাদ। কবিতা বোস, আমি আবার একটু আপনার কাছে আসি। যেমনটা শরীফুল হাসান বলছিলেন, সেখান থেকে যদি একটু আমি আসি, যে সমাজের একটি বড় অংশ বাংলাদেশে নারীকে দুর্বল হিসেবে দেখে, এটি আসলে অস্বীকার করার সুযোগ তেমন একটা নেই। এবং এতে যেটা দেখা যায় যে নারীর যে অধিকার, মর্যাদা, এগুলো আসলে যথাযথভাবে মূল্যায়িত হয় না। এবং এটি শহরে যেমন আছে, বাংলাদেশের হাজার হাজার গ্রামে এটিও ব্যাপকভাবে রয়েছে। এবং মৌলিক অধিকার থেকেও নারীরা বঞ্চিত হচ্ছেন একই কারণে। এই যে মানুষগুলোর, এই যে একটি বড় অংশের মানুষের যে দৃষ্টিভঙ্গি, এইটা আসলে পরিবর্তনে আমরা যদি বলি যে সামাজিক সচেতনতামূলক কার্যক্রম তো প্রয়োজন, সরকারি বেসরকারি উদ্যোগে। তো এই যে সংস্কার অথবা নতুন বাংলাদেশ, নানান বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, এই জায়গাটাতে আসলে কতটুকু উদ্যোগ নেওয়া হচ্ছে, বা এটা কি যথেষ্ট বলে আপনি মনে করেন কিনা, কবিতা বোস? ধন্যবাদ। আমি বলবো যে নারীকে দুর্বল ভাবা, নারীকে ছোট ভাবা, নারীকে অবমাননা করা, নারীকে গৌণ ভাবা, এটার মূল জায়গাটা কিন্তু আমরা বলবো যে আমাদের আহ, দেশ, সমাজ এবং পৃথিবীতে নারীকে এবং নারী এবং পুরুষের যে বৈষম্য, সেই বৈষম্যকে একেবারে সামনে তুলে ধরা এবং সেটাকে স্বীকার করা যে নারী এবং পুরুষের মধ্যে যে বৈষম্য আছে। নারীকে, নারীর অবমাননা যখন আসে তখন কিন্তু স্বাভাবিকভাবেই চলে আসে যে নারী এবং পুরুষকে সমানভাবে দেখা হচ্ছে না। অর্থাৎ আমরা যদি আমাদের দেশের প্রেক্ষাপটে বলি, আমাদের সাংবিধানিকভাবে নারী এবং পুরুষ যে বাংলাদেশের সকল মানুষকে যে সমান অধিকার দেয়া হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু আমরা নিজেকে এবং যে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে এটাকে আমরা অস্বীকার করতে চাচ্ছি এবং এই অবমাননা করছি, সেটাকে আমরা প্রতিষ্ঠা করছি যে আমরা সংবিধানকে স্বীকার করছি না। আর আরেকটা জায়গায় আমি বলবো যে নারীর বৈষম্য কোথা থেকে শুরু হয়? জন্ম থেকে শুরু হয়। আমরা যখন আমরা হয়তো বাংলাদেশে এখনো ওই চর্চাটা যতটুকু থাকলেও বা কতটুকু আছে সেটা নিয়ে আমার যথেষ্ট গবেষণা নেই। তো আমি বলবো যে জন্মের দিন থেকেই আমরা বৈষম্যের শিকার হচ্ছি। একটা শিশু যখন জন্ম নেয়, তখন যখন বলা হয় যে সে ছেলে শিশু, তাকে এক ধরনের বার্তা দেয়া হয় বা একভাবে বাবা মার মানসিকতাটা তৈরি হয়, হয়তো উৎফুল্ল হয়। কিন্তু যখনই শোনা হয় যে একটা কন্যা শিশু জন্মেছে, তখন তাকে আলাদাভাবে একটা মাইন্ডসেট তৈরি হয়। ওই মুহূর্তেই বাবা মা নির্ধারণ করে দিচ্ছে ছেলে এবং মেয়ে আলাদা। আলাদা কোন জায়গা থেকে? তার প্রতি মানে আমাদের পারিবারিক দায়িত্ব, তার প্রতি আমাদের কর্তব্য, তার প্রতি ট্রিটমেন্ট, তার প্রতি তার যে পাওনা, তার যে চাওয়া পাওয়া, সব জায়গায় তাকে বৈষম্যের জায়গায় ভাগ করে দেয়া হচ্ছে এবং সেটা অনেকটা সাবস্ট্যান্ডার্ড, অনেকটা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। একটা পরিবারে একজন বাবা মায়ের যদি ছেলে থাকে এবং কন্যা থাকে, কখনোই আমাদের দেশে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে মোর দ্যান 95% তারা একইভাবে দেখে না, সমান চোখে দেখে না। এবং এই জায়গা থেকে কেন দেখা হয় না, সেটার সাথে কিন্তু আইনের একটা সংশ্লিষ্টতা রয়েছে। যে আমার কন্যা হয়েছে, তো ওকে আমি একটু মোটামুটি শিক্ষিত করব, যদি সে গ্রামের হয় কোনো মতে এসএসসি পাশ করবো বা 12 বছর হবে তাকে বিয়ে দেবো। আমার যদি শহরের যদি শিক্ষিত বাবা মা হন, তারা হয়তো একটু হলো এমএ পাশ করানোর চিন্তা করেন, তারপরে বিয়ে দেবো। আচ্ছা, তারপরে যদি আরেকটু মানে প্রোগ্রেসিভ ফ্যামিলি হয়, আমার মেয়েটা চাকরি করবে তারপর বিয়ে দেব। আপনি সমস্ত বাবা মার গল্পটাই কিন্তু মেয়েদের ওই শেষ জায়গাটা, লক্ষ্যটা হচ্ছে বিয়ে দেওয়া। হ্যাঁ, এখন যার যার সামর্থ্য অনুসারে শেষে করে। তার মানে কি, মেয়ে যে আমার পরিবারের সম্পদ, মেয়ে যে সংসারে দায়িত্ব পালন করতে পারে, মেয়ে যে আমার পরিবারের ব্রেড আর্নার বা রুটি রুজির সংস্থান করতে পারে, মেয়ে যে আমার শিক্ষা স্বাস্থ্য আমার পরিবারের যে হাল ধরতে পারে, এই ভাবনা থেকে আমরা সরে আসছি। কারণ সেটা আইন দ্বারা নির্দিষ্ট করা হয়েছে যে মেয়েরা কতটুকু সম্পত্তি পাবে। তো মেয়েকে পরিবারে কর্তা বা পরিবারের একজন সদস্য হিসাবে না ভাবে তাকে বার্ডেন হিসেবে ভাবতে শুরু করে বাবা মা। এবং এই জায়গায় থেকে তাকে কিন্তু অবমাননার জায়গায় তাকে সাবস্ট্যান্ডার্ডে রাখা হয়। এটা এরপরে এটা ছড়ায় পরিবারের থেকে সমাজে, প্রতিবেশীর কাছে, এবং এর বিস্তার আমরা কর্মস্থলেও দেখি। আমি অত দূরে যাচ্ছি না, সমাজের জায়গায় যখন একটা মেয়েকে জন্ম থেকেই পরিবার তাকে সাবস্ট্যান্ডার্ড হিসেবে দেখা যাচ্ছে, তাকে বৈষম্যের শিকার হতে হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, সব বিষয়ে, সেখানে সমাজ তো অনেক সেকেন্ড ধাপ। এটা
কখনোই একটা রাষ্ট্রীয়, আমরা যে অর্থনৈতিক মুক্তির কথা বলি, রাষ্ট্রীয় যে সক্ষমতার কথা বলি, দেশের এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলি, নারীর প্রতি এই অবমাননা, নারীকে এইভাবে দুর্বল ভাবা, এটা কখনোই আমাদের ওই লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতা করবে না। আমরা মনে যদি করি যে একটি পরিবার তার ছেলে সন্তানকে এবং মেয়ে সন্তানকে যত সমানভাবে দেখবে এবং সমান সুযোগ দেবে, তাহলে ওই কন্যা কখনোই বার্ডেন না পরিবারের জন্য, সে পরিবারের জন্য সম্পদ। তার জি ছেলে এবং তার প্রতিটি সন্তানই একটা সম্পদ। সেই সম্পদের রূপান্তরের দায়িত্বটা কিন্তু আইন থেকে নির্ধারণ করতে হবে এবং পরিবার এবং সমাজ সেটা ফলো করতে বাধ্য হবে। জি কবিতা বসু, আপনাকে ধন্যবাদ। আমাকে একটি বিরতি নিতে হবে। শরীফুল হাসান, আপনিও সাথে থাকবেন। বিরতি থেকে ফিরে আপনাদের সাথে এই বিষয়ে এবং আরো কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব সময় সাপেক্ষে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি একটু শরীফুল হাসান আপনার কাছে আসি বিরতির পরে। আমি একটু তথ্য তুলে ধরি। সেটি হচ্ছে যে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে 2024 সালে 36 জন এবং এই বছরের প্রথম 2 মাসে 4 জন ছেলে শিশু ধর্ষণের শিকার হয়েছে। আমরা যেটি দেখতে পাচ্ছি যে মেয়েদের পাশাপাশি ছেলে শিশুরাও যৌন সহিংসতা অথবা ধর্ষণের শিকার হচ্ছে এবং এই ক্ষেত্রে এই যে অভিযোগের তদন্ত থেকে শুরু করে সাক্ষ্য নেওয়া, বিচার প্রক্রিয়া, ভুক্তভোগীদের যে সুরক্ষার বিষয়, এই যে জায়গাগুলো ছেলে শিশুদের ক্ষেত্রে যদি আমরা বলি যে এখানে আসলে কোথায় কোথায় আপনি দেখেন যে ঘাটতি রয়েছে এবং এর পেছনে সামাজিক দায়টা আসলে কতটা? না, ধন্যবাদ। আপনি এটা একটা আমাদের মেয়ে শিশু ধর্ষণের বিষয়টা আমাদের গণমাধ্যম বা সব জায়গায় যতটা আসে, আর ছেলে শিশু নিপীড়নের বিষয়টা গণমাধ্যম আসে না, পরিবার জানাতে চায় না, বিব্রত বোধ করে, বেশিরভাগ সময় ছেলেরা চেপে যায়। হ্যাঁ। এবং এগুলো নিয়ে কথা বললে যে সমস্ত জায়গায় ধর্ষণ হয়, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা সব বিভিন্ন জায়গাটাতে, এই এই শিশু নিপীড়ন যদি আপনি এক কথায় বলেন, তাহলে কিন্তু বাংলাদেশে শিশু নিপীড়নের ঘটনা কিন্তু অনেক বেশি। আর যেভাবে আপনার টর্চার করা হয়, সেই ঘটনাগুলোতে আসলে এই যে সমাজ, পরিবার, সবার যে একটা সচেতনতা জরুরি। কবিতা আপা বলছিলেন যে জন্মের পর থেকেই আমাদের দেশের ছেলে শিশু মেয়ে শিশুকে আলাদা করা হয়। আসলে জন্মের পরে না, জন্মের আগের থেকেই যদি আপনি দেখেন, ছেলে মেয়ের উৎসবটা, ছেলে হলে একরকম, মেয়ে হলে আরেক রকম। যখন জানে যে মেয়ে হবে, আমরা তো জানি যে অনেক শিশু ভ্রূণ ভ্রূণ হত্যা করা হয়। তার অ্যাপিয়ারেন্স থেকে আরম্ভ করে অনেক কিছু কিন্তু বদলে যায়, যে কারণে হয়তো এমনও করতে হচ্ছে যে ডক্টররা যেন না বলে সন্তানটা নারী শিশু, কিন্তু তারপরেও এখন প্রযুক্তির যুগে কিন্তু জোর করে হোক তারা জানার চেষ্টা করে বা নানান ভাবে হয়। এবং আমরা কিন্তু তার ফল থেকে দেখি আসলে পৃথিবীতে জন্মের আগে থেকেই নারীর প্রতি যে এক ধরনের নেতিবাচক আচরণ, এটা ভীষণ দুঃখজনক। পৃথিবীতে আসলে এই কিছু জায়গায়, এটা যে শুধু বাংলাদেশ সংকট তা নয়। আপনি যদি দেখেন আমেরিকায়, আমরা বলি অনেক কিছু, উদাহরণ দিই আমেরিকায়, সেই যুক্তরাষ্ট্রে শুধুমাত্র নারী বোধহয় এই কারণে এমন মতো কোনো প্রেসিডেন্ট হতে পারেনি। এই যে এক একটা দেশে কিন্তু নিপীড়নের ধরনটা এক এক রকম, কোথাও হয়তো ফাইন্যান্সিয়ালি, কোথাও হয়তো টেকনিক্যালি। কিন্তু বাংলাদেশের এটা হচ্ছে একদম সবচেয়ে র ফর্ম যেটা হয়, শিশু নিপীড়ন, নারী নিপীড়ন, ধর্ষণ, খুন, এই ভয়াবহ রকমটা হয়। আপনি দেখেন যে কথাটা বলা হয় ধর্ষণের শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়, তাহলে অনেক সময় সে ভাবতে পারে যে আচ্ছা, মৃত্যুদণ্ডের শাস্তি তো মৃত্যুদণ্ড, আমি একেবারে মেরে ফেলি। সেজন্য আমি বলছি বারবার যে আইন করে এই ধরনের ঘটনাগুলো করাচ্ছে। সামাজিক ভাবে আপনি দেখবেন, যখন একটা সমাজে একজন পুরুষ নারীকে নিপীড়ন করে, আপনি দেখবেন নারীটাকে কিন্তু ছোট থাকতে হয়। আপনি যৌন নিপীড়ন বলেন, সোশ্যাল মিডিয়া হয়রানি বলেন, ভিডিও বলেন, একজন পুরুষকে সে অন্যায় করার পরেও তাকে বীর হিসেবে দেখা হয়। আমি নাম না বলি, এই দেশে আমাদের একজন একটা মেয়ে নাটক করতো। আপনি দেখেন তার ভিডিও ছড়ানোর পর এখন পর্যন্ত কিন্তু তাকেই সংকটটাতে পড়তে হয়। ছেলেটার কিন্তু কোনো প্রবলেম নাই, ছেলেটাকে মনে করে বীর। এই যে সামাজিক ভাবে ছেলেদের কোনো অপরাধ নাই, ছেলেরা মারলে ঠিক আছে, ছেলেরা যাই করুক ঠিক আছে। এবং কবিতা বলছিলেন সম্পদের কথা, এটা ভীষণ দুঃখজনক যে আমাদের এই দেশে 1,47,000 বর্গ কিলোমিটার এই দেশ, যেখানে 50% নারী 50% পুরুষ, সেখানে নারীর সম্পদের উপর নারীর সম্পদ আছে 4%-এরও কম। কি ভীষণ দুঃখজনক। দেখেন, আমরা এত বলি, আমরা আমাদের বোনদেরকে, মাদেরকে এত ভালোবাসি, কিন্তু সম্পদ দেওয়ার বেলা আমরা নেই। তার 4% সম্পদ আমরা দিই না। কি শিক্ষিত, কি অশিক্ষিত, এই জায়গা কিন্তু আমরা সবাই এক। এই যে জায়গাগুলো দেখেন আপনি, সম্পদ বলেন, আচরণ বলেন, সব এই জায়গায় আবার দেখুন ধর্ম এক। এখানে কোনো একটা পার্টিকুলার ধর্ম বলে লাভ নেই, সব ধর্মের মধ্যে আপনি দেখবেন এই জায়গাগুলোতে এক। আপনি যদি জোনটা দেখেন, আপনি বাংলাদেশ থেকে আরম্ভ করে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, এই জায়গাগুলোতে দেখবেন নারীটা ভয়াবহ নিপীড়িত। কিন্তু একটু যেমন অন্যদিকে যান, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া,
মানে দক্ষিণ পূর্ব এশিয়া, সেখানে আবার দেখবেন ডিফারেন্ট। এই যে আমাদের এইখানে যে নারীর প্রতি যে সহিংসতার ভয়াবহ রূপ, সেটা কিন্তু খুবই ভয়ানক। আপনি আহ, এবং হয় কি, যখন আপনি নারীর সম্ভাবনা, আপনি দেখবেন পৃথিবীর একটা দেশের নামও আপনি বলতে পারবেন না যেই দেশে নারী বঞ্চিত সেই দেশ উন্নত হয়েছে, সেই দেশ ভালো হয়েছে, এমন কোনো উদাহরণ পৃথিবীতে নেই। আপনার পৃথিবীতে যে কোনো দেশ সভ্য উন্নত গেলে নারী পুরুষ দুপক্ষকে সেখানে সমানভাবে আগাতে হয়। সে কারণটাতে কিন্তু এখানে আপনি কিচ্ছু করার নাই যে নারীকে যুদ্ধ, নারীকে ঘরে বন্দি করে রাখবো, এটা নাই, কোথাও নাই, কোনো ধর্মের এগুলোতে নাই। এগুলো আমরা কতগুলো নেতিবাচক চর্চা করি। আমি মনে করি যে আমাদের আইনের পাশাপাশি এই যে সমাজের বিরুদ্ধে, আপনি দেখেন দিনের পর দিন এই দেশের সব জায়গায় ধর্মীয় ওয়াজে যে নারীর প্রতি যে নেতিবাচক করা হয়েছে সোশ্যাল মিডিয়া, অনলাইন অফলাইনে, তার বিরুদ্ধে পাল্টা হিসেবে আমরা কি করেছি? স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে, বাচ্চাদের খেলার জায়গায় সারাদিন যে সোশ্যাল মিডিয়া ইউজ করছে, ছেলেরা দেখছে, তার খেলার জায়গায় কোথায়, তার কালচারাল জায়গায় কোথায়? সারা দেশের সরকারগুলো তার উন্নয়ন, রাস্তাঘাট, ব্রিজ নিয়ে যত ব্যস্ত, পাশাপাশি যে মানবিক মূল্যবোধ, আমি সবসময় বলি আজকের বাংলার সংকটটা অর্থনৈতিক নয়, আজকের বাংলার সংকটটা মানবিক মূল্যবোধের সংকট, ভালো মন্দের সংকট। সেই মূল্যবোধের জায়গার জন্য যদি সংস্কৃতির জায়গায় বলেন, শিক্ষার জায়গায় বলেন, আপনি সেই জায়গায় আপনি কোথায় দেখছেন? আপনি দেখেন এত সংস্কার আলাপ বলছেন, আপনি প্রশ্ন করছেন সংস্কারের মধ্যে শিক্ষা কই? আমি তো মনে করি আগামী 20-25 বছর সব বন্ধ করে শিক্ষার দিকে আমাদের নজর দেওয়া উচিত। কিন্তু আপনি দেখবেন শিক্ষার সংস্কারের আলাপ নেই, মানবিক মূল্যবোধের আলাপ নেই, সংস্কৃতির আলাপ নেই, আপনি একটা ভালো নাটক নেই, সিনেমা নেই, আপনি সমস্ত কিছু বন্ধ করে আপনি কোন দিকে আমরা যাচ্ছি? তো এই সামাজিক ভাবে যদি না হয়, আপনি দেখবেন আমরা যেই জায়গাগুলোতে আমাদের সফলতা রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা সামাজিক ভাবে আমরা মানে সফল হতে পেরেছি। আইন কানুন দিয়ে খুব মানে পরিবর্তন আসলে করা যায় না। আসলে এই আলোচনাগুলো করতে হবে, দীর্ঘ আলোচনা হবে, কিন্তু এগুলো চর্চার বিষয়। রাষ্ট্র কি বার্তাটা দেয়? আমাকে কি রাষ্ট্র আজ পর্যন্ত এই বার্তা দিয়েছে যে কোনো একজন যদি নারী নিপীড়ন করে তাহলে তার বিরুদ্ধে আমরা কঠোর? রাস্তাঘাটে আপনি প্রকাশ্যে দিনের বেলা বাংলাদেশের সবচেয়ে, যদি আপনি বলেন বাংলা মোটর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগে ভেটেছে, প্রকাশ্য দিনের বেলা হাজার হাজার লোকের সামনে বাংলাদেশের খুব একটা মেয়েও বলতে পারবে না যে সে স্বস্তি নিয়ে হাঁটতে পারে, তাকে কোনো ধরনের অস্বস্তি হতে হবে না। আপনি কয়েকদিন আগে দেখেছেন কিনা, একটা মেয়ে বলছে যে তার ইচ্ছে হচ্ছে সে যদি একদিন রাতের বেলা 3টা একা হাঁটতে পারতো। আমাদের পুরুষরা বা এই রাষ্ট্র কি বোঝে এই সিম্পল কথাটা মানে কি গভীর বার্তাটা দেয়? একটা মেয়ে সে হাঁটাটাও নিরাপদ বোধ করে না। এই মেয়েটাকে আপনি অচেনা কোনো শহরে ছেড়ে দেন, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, ইন্দোনেশিয়া বলেন, মালয়েশিয়া বলেন, তার কিন্তু কোনো সমস্যা হয় না, কিন্তু বাংলাদেশে নিরাপদে হাঁটতে পর্যন্ত নিরাপদ বোধ করে না। এই যে একটা ভয়াবহ দিকে যাচ্ছে, এবং আমি যেহেতু অভিবাসন নিয়ে অনেকদিন ধরে কাজ করি, আমি দেখি অনেক মেয়ে বলে সে দেশ ছাড়তে চায় কেন? ভাই আমরা তো এই দেশে নিরাপদ হাঁটতে পারি না। এটা কি সিম্পল একটা কথা? অনেক মেয়ে বাইরে চলে যায়, দেশের বাইরে চলে যেতে চায়, ইটস নট ফর ইকোনমিক রিজন। সে বলছে আমি তো নিরাপদ বোধ করি না। এই যে ছোট্ট কথাগুলো, এই কথাগুলোর মর্ম না পুরুষ না এই রাষ্ট্র আমরা বুঝতে পারি। তার ফলে হয় কি, এই রাষ্ট্র একটা মানবিক রাষ্ট্র হয়। একটা রাষ্ট্র মানবিক হয় কখন? যখন আপনি নারী বলেন, পুরুষ বলেন, শিশু বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সমস্ত মানুষ তার প্রাপ্য সম্মানটা পায়। এই যে এক্সক্লুসিভ, আপনি যদি ধর্মের আলাপেই বলেন, আপনি বিদায় হজের ভাষণটা আমি যদি বলি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই ভাষণে আল্লাহর ইবাদতের কথা যতটুকু না বলছেন, তার চেয়ে বেশি মানুষের কথা বলছেন, যে সব মানুষকে তুমি প্রাপ্য সম্মান দাও, সব মানুষকে তুমি মর্যাদা দাও। সেই জায়গা থেকে আজকে আমরা হারিয়ে গেছি। আমরা আজকে চলে গেছি একটা ভয়ঙ্কর এক্সট্রিমিজম, উগ্রবাদের দিকে, যার ফলাফল কিন্তু খুব মঙ্গলজনক নয় কোনো দেশের জন্য। পৃথিবীর দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন আমরা যে সমস্যা বোধ করছি, ফেস করছি, কোনোটাই আমাদের জন্য নতুন না। সারা পৃথিবীতে আপনি দেখেন, তাকালেই বুঝতে পারবেন কোন দেশগুলো ভালো আছে, কোন দেশগুলো জি। মন্দ আছে। দেখলেই আপনি বুঝতে পারবেন কোন দেশগুলোতে মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে, মেয়েরা ডাক্তার হতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না। এগুলো কিন্তু কোনো ইতিবাচক বিষয় মানে নয়। আশা করি বাংলাদেশ নিশ্চয়ই আমরা সেই পথে যাব না। আমরা সম্মিলিতভাবে সবাই মিলে প্রতিরোধ করতে পারবো, জি, সবাইকে শরীফুল সচেতন হাসান। করতে পারবো। সামাজিক সাংস্কৃতিক ভাবে ভয় গুটিয়ে যাওয়া হচ্ছে, আমাদের মতো আরেকটু আগ বাড়িয়ে সবাই মিলে সামনের পথটা চলতে হবে। জি, আমি আবার আসবো নিশ্চয়ই সময় পেলে আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। কবিতা বসু, আপনার কাছে আসি যে বিষয়টি নিয়ে, যে শিশুদের অধিকার সুরক্ষা ও কল্যাণের জন্য আলাদা শিশু অধিদপ্তর স্থাপনের একটি দাবির বিষয় রয়েছে। এই বিষয়টি নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আসলে কোনো আলোচনা হয়েছে কিনা? দেখুন, আমাদের বর্তমানে যে যতগুলি সংস্কার কমিশন রয়েছে, আমাদের এই মুহূর্ত পর্যন্ত যতটুকু আমাদের কাছে তথ্য আছে, সেখানে এই আলাদা অধিদপ্তর বিষয় নিয়ে, শিশুদের বিষয় নিয়ে কোনো নির্দিষ্ট সুনির্দিষ্ট মানে কমিশন আমরা আমাদের জায়গা থেকে আমরা দেখিনি। তবে বিভিন্ন কমিশনের হয়তো কাজের মধ্যে এটা আছে ইনক্লুড, কিন্তু সরাসরি শিশুদের নিয়ে নেই। আর একটা বিষয় আমি বলবো যে অধিদপ্তর বিষয়ে আমরা যে কথাগুলি
গত বেশ কয়েক বছর ধরে শিশু অধিকার নিয়ে কাজ করে এরকম অনেকগুলি সংস্থা। বাংলাদেশে উল্লেখযোগ্য বলবো যে মানুষের জন্য ফাউন্ডেশন, জয়নিং ফোর্স নামে 6টি ইন্টারন্যাশনাল এনজিও, তারপরে হচ্ছে আইন ও সালিশ কেন্দ্র, বিভিন্ন প্রতিষ্ঠান এইটা নিয়ে কাজ করছে। কিন্তু কাজ করতে গিয়ে আমরা একটা জায়গায় প্রায় মানে চূড়ান্ত একটা জায়গায় প্রায় পৌঁছে গিয়েছিলাম, সেটা বিভিন্ন কারণে আবার সেটা স্থবির হয়ে আছে। আমাদের দেশের যে প্রেক্ষাপট, সেখানে আপনাকে যদি বলা হয় যে আমাদের দেশে মাছের অধিদপ্তর আছে, গাছের অধিদপ্তর আছে, বনের অধিদপ্তর আছে। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে আহ প্রায় 40% যে জনগোষ্ঠী তারা হচ্ছে শিশু, 18 বছরের নিচে। তাদের জন্য কোনো নির্দিষ্ট অধিদপ্তর নেই। তাদের সুরক্ষা এবং তাদের সম্পর্কিত হয়তো আপনি আইন দেখাতে পারবেন। আইনে কিন্তু আমরা অনেক এগিয়ে আছি, যেটা শরীফ ভাই বলছিলেন, বাংলাদেশে এত ভালো ভালো আইন, কিন্তু যদি এর বাস্তবায়ন বলি এবং যাদের জন্য এই আইনটি করা হয়েছে তাদের সুরক্ষার ক্ষেত্রে যদি বলি যে এই আইনের কতখানি মানে সুস্পষ্ট ব্যবহার হচ্ছে, সেটা যে কিন্তু প্রশ্নবিদ্ধ রয়েছে। আর এর ফলেই কিন্তু আমাদের যে শিশুদের সুরক্ষার ক্ষেত্রটি, বিশেষ করে পরিবার, সমাজ, স্কুল, পাবলিক প্লেস এবং সকল জায়গায় তাদের সুরক্ষার বিষয়টাও কিন্তু মানে নিশ্চিত হচ্ছে না। আমরা এই যে আসিয়ার কথা যদি বলি, আসিয়া ধর্ষণের শিকার হয়েছে। আসিয়া মাত্র 8 বছরের একটি শিশু। সে কেন ধর্ষণের শিকার হলো, এটা শরীফ ভাই বলছেন যেমন আমাদের সামাজিক অবক্ষয়ের ব্যাপার, ঠিক একইভাবে আমরা কিন্তু আসিয়ার যদি এইভাবে সে শারীরিকভাবে তাকে আহত না করা হতো, আমাদের বিশ্বাস যে সে যদি এতখানি আহত না হতো বা তাকে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে না আসা লাগতো, তাহলে আসিয়াও কিন্তু অন্য দুর্ঘটনার মতো চাপা পড়ে যেত, আসিয়ার বিষয়টিও। তার মানে কি, আমরা যতক্ষণ পারি শিশুদের সুরক্ষার বিষয়গুলি তাদের হয়ে, যারা আমাদের বড় আছি, আমরা যারা প্রাপ্তবয়স্ক আছি, তাদের কথা বলার কথা, কিন্তু আমরা কি করছি, শিশুকে চাপিয়ে রাখছি। এই আসিয়ার মতো অনেক শিশু আছে যারা ঘরে নিজের আপনজন দ্বারা, কাকা, চাচা, মামা, বাবা দ্বারা ধর্ষণের শিকার হচ্ছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত খুব গুরুতর অবস্থায় না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে বলা হচ্ছে চুপ, বন্ধ থাকো। শিশুদেরকে আমরা শিক্ষা দিচ্ছি না যে কোনটা বললে, কোনটা করলে তুমি অরক্ষিত। বাবা মাকে শিক্ষা দিচ্ছি না যে সে যখন সুরক্ষিত হবে না তাকে এভাবে আপনি সুরক্ষিত করতে পারবেন, এবং যখন সে সুরক্ষিত হবে না তখন আপনি আইনের আশ্রয় নিতে পারেন। আবার সামাজিক মূল্যবোধেও আমরা এই শিক্ষা দিচ্ছি না, যেখানে বলা হয় বা যেভাবে আমাদের আচরণ বিধি, আমরা যেটাকে বলি আপব্রিঙ্গিং, সামাজিক আপব্রিঙ্গিং, যে ছেলেকে শিখাচ্ছি না যে তুমি এই কাজটা করতে পারবে না, তুমি এটা করলে তুমি আইনের আওতায় চলে আসবে। আবার প্রাপ্তবয়স্করাও যেহেতু ছোটবেলায় শিক্ষা পায়নি, তখন সে নিজেকে একটা পাওয়ার এক্সারসাইজ করে যে ও তো একটা একেবারে অবলা একটা শিশু, তার তো কোনো ভাষা নাই, তার তো কোনো শক্তি নাই, তার তো কোনো ভয়েস নেই, তো তার সাথে আমি যা কিছু করতে পারি। ওইখানে মানবাধিকার তো অনেক পরের বিষয় আসে, তার নিজের আত্মবোধই কাজ করে না, ফলে সে এই ধরনের জঘন্য কাজ করতে বাধ্য হয়। তো আমাদের যখন বলবো যে শিশু অধিদপ্তর, আবার পুনরায় আসি, শিশু অধিদপ্তর হলে এই সার্বিক পর্যায়ে যেমন প্রতিরোধের কাজটি করতে পারবে, এবং শিশু কোন কোন জায়গায়, কোন কোন ক্ষেত্রে শিশুকে সুরক্ষিত রাখতে হবে, স্কুলে, কলেজে, মাঠে, হ্যাঁ, তারপর স্বাস্থ্য, সব জায়গায় তার যে সুরক্ষা নিশ্চিত করতে হবে, এই অধিদপ্তর কিন্তু একটা সমন্বিত আচরণ বা সমন্বিত বাস্তবায়ন করতে পারবে, যা বা সমন্বয় ঘটাতে পারবে, যেটা এই অধিদপ্তর না হওয়ার ফলে শিশুরা বঞ্চিত হচ্ছে আমি, আপনি, আমরা সকলেই। কারণ একটি শিশু কিন্তু সে বাবারও শিশু, মায়েরও শিশু, আমারও কোনো না কোনো ভাবে আত্মীয়, আমারও কোনো না কোনো কেউ। কিন্তু একটি শিশু যখন নির্যাতন শিকার হয় তখন কিন্তু সে একা হয় না, আমরা সবাই সেই নির্যাতনের অংশীদার হয়ে যাই, হয় সে নেতিবাচক ফলে, অথবা তার জন্য আমরা মানে তার এই নির্যাতনের দিকে ঠেলে দেওয়ার একটা দায়ভার আমাদের কাছে রয়েছে, তা জি আমরা সামগ্রিকভাবে দায়ী। জি, কবিতা বসু, আপনাকে ধন্যবাদ। আমার হাতে সময় খুব কম, একটু শরীফুল হাসান আপনার কাছে আসি। যদি একটা স্পেসিফিক জায়গা ফোকাস করে একটু যদি আপনার কাছে প্রশ্নটা রাখি, রোহিঙ্গা ইস্যু। এই রোহিঙ্গা ইস্যুতে আমরা যদি দেখি, জাতিসংঘের মহাসচিব যে সফর করলেন বাংলাদেশে, এই সফর রোহিঙ্গা ইস্যুর জন্য বিশেষ কোনো কি আসলে অর্থ বহন করে, নাকি এটি আসলে অ্যাজ ইউজুয়াল শিডিউল প্রোগ্রাম? এসেছেন বাংলাদেশে 2018 সালেও এসেছিলেন, আপনি কিভাবে দেখেন বিষয়টা, শরীফুল হাসান? না মানে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছেন, রোহিঙ্গা কমিটি এসেছেন, নিশ্চয়ই এটা একটা
তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ ঘটনা, কিন্তু আপনি আলটিমেটলি আউটকাম যদি বলেন, আলটিমেট আউটকাম আমার যে 12-15 লাখ রোহিঙ্গা রয়েছে তারা কবে নাগাদ ফেরত যাবে, আমার কাছে যদি দিন শেষে সেই প্রশ্নটাই সামনে চলে আসে। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, তিনি আশা প্রকাশ করেছেন যে আগামী ঈদে তিনি রোহিঙ্গারা নিজ দেশে ঈদ করবেন। আমি জানি না, আমার কাছে যে অঙ্ক, তাই অঙ্কে নতুন করে এই 12 লাখ যোগ কালকে থেকে যাওয়া শুরু করলে অন্তত পক্ষে 12, 15, 20 বছর লেগে যাবে। তো আমি ঠিক জানি না। তিনি আগামী বছর ঈদের তিনি আশা করেছেন, কিন্তু আমাদের জাতিসংঘের মহাসচিব তিনি সেরকম আশার কিছু দিতে পারেননি। তিনি তার যদি বক্তব্য শুনেন, তিনি বলেছেন মানবিক বিপর্যয়, এই অবস্থায় কঠিন। তো তার কাছ থেকে এরকম কোনো কিছু শুনি না। আপনি আগামী বছর ঈদে মিলিয়ে নিয়ে যেতে পারেন। আমার আশঙ্কা, আমি এটা অনেকদিন ধরে আমার ভয় হয়, আমার আশঙ্কা হয় এই 10, 12, 15 লাখ রোহিঙ্গাকে আমরা আদৌ আগামী 5-10 বছরের মধ্যে বা আদৌ কখনো ফেরত দিতে পারবো কিনা, আমার ভীষণ ভয় হয়। কাজে সেই জায়গাটা থেকে আমি বলবো যে আমাদের বোধহয় নানান ধরনের বিকল্প খোলা উচিত। জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘ কতটা শক্তিশালী এই পৃথিবীতে আমরা তো কম বেশি জানি। জাতিসংঘের কত করার ক্ষমতা আছে, এটা আমার কাছে এখন একটা কাগজে কলমের সংগঠন মনে হয়। মানে তার চাওয়া না চাওয়া চেয়ে অনেক বেশি আসলে, মানে আমার কাছে তার মনে একটা আলংকারিক পোস্ট, এটা একটা তিনি বসে আছেন। তিনি মনে হলো রোজার মধ্যে ঈদ করতে যাবেন, গেলেন, দেখা তো বলতে হবে যে, এবং সেখানে আপনি যুক্তরাষ্ট্র অর্থ সহায়তা কমিয়ে দিচ্ছে সামনের দিনগুলোতে। দুটো বিষয়, একটা হচ্ছে এখানে যদি যখন অর্থ কমে যাবে তখন কি করবে, ওরা টাকার জন্য আরো বেশি অপরাধে যুক্ত হবে, আরো বেশি মুভমেন্ট করবে, আরো বেশি পাচার হবে। পাশাপাশি মিয়ানমারে যে আপনার মানব বিপর্যয় হচ্ছে, সেটা যদি হয় তাহলে আরো রোহিঙ্গারা ওখানে আসবে কিনা। আপনি গত, মানে বছর বলতে বাদ দিলাম, গত 1 বছরে, গত 8 মাসে কত রোহিঙ্গা ঢুকেছে বাংলাদেশে আপনি জানেন? সেই সংখ্যাটা তো প্রায় 1 লাখ। তো গত এই যে এদের সংখ্যাটা আসছে, মানে আমি জানি না। তাতে খুব, এটা সবাই বলে বাংলাদেশ খুব মানবিক কাজ করেছে, অমুক করেছে, বাহবা দেয়া। কিন্তু আমি তো চাই না এই মানবিক কাজে আমি কত বছর কত দিন আর এটা আমার উপর দিয়ে যাবে। সেই জায়গায় জাতিসংঘ মহাসচিব আমার কাছে তার একটা, মানে পিকনিক পার্টির মতোই মনে হয়েছে। আসলাম, গেলাম, একটু দেখলাম। মানে আমাদের সরকারগুলো, মানে এই সরকারকেও মনে হয় তারা প্রতিযোগিতা সাফল্য জাতিসংঘ মহাসচিবকে আনলাম, করলাম, কিন্তু আলটিমেটলি যে সংকটের সমাধানটার, আমি অন্তত পক্ষে এই কথাগুলো জি। শুনলে সবাই খুব বিরক্ত হয়। আগে যারা সরকার ছিলেন তারাও খুব বিরক্ত হতো, হতাশ হতো। তারা আপনাদের কথাবার্তা শুনলে মনে হতো কাল চলে যাবে। তা আমরা তো দেখলে বুঝি। আমি এমন কোনো অগ্রগতি দেখি না যাতে চট করে এই রোহিঙ্গারা আগামী 2, 4, 5 বছরের মধ্যে চলে যাবে। শরীফুল চীন হাসান, বলেন আপনাকে বা ধন্যবাদ। বিশ্বগুলো মুভমেন্ট দেখি না আমি। জি, অনেক ধন্যবাদ। আমাদের সময় একদম শেষ। এবং কবিতা বোস, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য। দুজনই ভালো থাকবেন। নিশ্চয়ই আপনাদের সাথে অন্য কোনো দিন আবারও কথা হবে এবং আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন। ভালো থাকবেন আপনারাও। ধন্যবাদ টিবিএন আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ আপু, কবিতা আপু, ভালো থাকেন। জি, থ্যাংক দেখা ইউ করবো। শরীফে, দেখা হবে, কথা হবে। দর্শক, অনুষ্ঠান করবো। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠান আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।